মিলিত হয়েছি। আমাদের সাহিত্যে অনেক নক্ষত্র আছেন, তাদের সম্মান জানাতে। আমি আনন্দিত ও গর্বিত যারা অংশগ্রহণ করেছে। তারা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে অতি ব্যস্ত, কিন্তু তারা আমার এক ডাকে উপস্থিত। ওদের জন্য এক বিরাট জয়ধ্বনি হয়ে যাক। ডালিয়ার গান দেশ। হ্যালো, কোথায় আমার নন্দিনী, আমার গিরিরাজ, কোথায় আমার নন্দিনী। এই যে দেবী দশভুজা, এ কোন রঙ্গিনী, আমার কই গিরিরাজ, কোথায় আমার নন্দিনী। মুরলীলাময়ী মাকে ফেলে এখন দেবী নিয়ে এলে, লীলাময়ী মাকে ফেলে এখন দেবী নিয়ে এলে। এ যে মহিষী মহামায়া, বামা মহিষমর্দিনী, আমার কই গিরিরাজ, কোথায় আমার নন্দিনী। মধুর স্নেহে জালতে আগুন, আনতে কালি ভুল করে এই কোলে নিতে হয় না সাহস, ডাকতে নারী নাম ধরে। কে এলি রূপরানী বেশে, কন্যা রূপে আয় মহেশে। কে এলি রূপরানী বেশে, কন্যা রূপে আয় মহেশে। তুই চিরকাল দোলানে মোর মাতৃ স্নেহে নন্দিনী, আমার মা কই গিরিরাজ, কোথায় আমার নন্দিনী। এ যে দেবী দশভুজা, এ কোন রঙ্গিনী, আমার মা কই গিরিরাজ, কোথায় আমার নন্দিনী। আমরা শুরু করি রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে। আমাদের দিন, আমাদের রাত, আমাদের প্রতি মুহূর্ত জুড়ে রয়েছে রবীন্দ্রনাথ। নিঃশ্বাসে প্রশ্বাসে, প্রেমে পূজায় আর বিশ্বাসে তিনি রয়েছেন নীরবে হৃদয়ে। মহাবিশ্বে, মহাকাশে, মহাকাল মাঝে তিনি এক মহামানব। আমরা মানব একাকী ভ্রমে বিস্ময়ে। রবীন্দ্রনাথ আছেন অসীম রহস্য মাঝে, নীরবে একাকী আপন মহিমা নিলয়। অনন্ত এই দেশকালে, অগণ্য এই দীপ্ত লোকে তিনি আছেন আমাদের দিকে চেয়ে, আর আমরা আছি তার দিকে চেয়ে।
পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুর। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটের লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধাই ছিলে ওরে ডাকে, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ছুঁড়ে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতে নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। হাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালে নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণী কে? সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আরবার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। জীবনানন্দ দাশগুপ্তের অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতের মধ্যে অন্যতম। তার কবিতায় পরাবাস্তবে দেখা মেলে। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহ সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মলয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেদ আমাদের দণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুলকার কবিকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূরে সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখ দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে। নানা রৌদ্রে গন্ধে মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এই জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার
বনলতা সেন। দাদা ঠাকুর বা শরৎচন্দ্র পণ্ডিত, তিনি ছিলেন বিখ্যাত ছড়াকার, সাংবাদিক এবং সমালোচক। তিনি মুখে মুখে ছড়া, হেয়ালি হাস্যকৌতুক রচনা করে বিখ্যাত হয়েছিলেন। দাদা ঠাকুর ইংরেজিতে প্যালিন্ড্রম বা বাংলায় উপমুখী শব্দ ব্যবহার করতেন। প্রশ্ন, সংসারটা কার বশ? উত্তর, সংসার টাকার বশ। এটা কি গ্রাম? এটা কি গ্রাম? রাম রাবণের যুদ্ধের কারণ জানো কি? রাম রাবণের যুদ্ধের কারণ জানো কি? মাসি কি দিয়েছে? মা সিকি দিয়েছে। সিকি অবশ্য এখন উঠে গেছে, সিকি মানে 25 পয়সা। দাদা ঠাকুরের একটি কবিতা পাঠ করছি, কলকাতার ফুল। বলি হায় হায় রে, কলকাতা কেবল ফুলে ভরা। সেটা বুদ্ধিমানে চুরি করে, পোকায় পড়ে ধরা রে। কলকাতাতে সব কথাতে দেখছি ভারী ভুল। কি বা করি, ঘুরে মরি, নাই কিনারা কুমি। ভাবলাম কলুতলায় পলু আছে, আছে তাদের ঘানি। দেখি পলুর বলদ 32 থাম, পরে তেল আমদানি। আমি মুরগি হাঁটা চুপ করে যাই, কিনতে রাম পাখি। দেখি সারি সারি স্টেশনারি, আসল জিনিস ফাঁকি। ভাবি চীনে বাজারেতে শুধু চীনে থাকে খালি। সেটা ঘড়ি করে দোকান করি যত সব বাঙালি। ভাবি রাধা বাজার আছে বুঝি শ্যামবাজারের পায়। দেখি শ্যাম গিয়েছে বহু দূরে, রাধার মনের দায়। নাইকো হাতি নাইকো বাগান, হাতি বাগান বলে। বাদুর বাগানেতে দেখি বাদুর নাহি চলে। কাকুর কিনবো বলে আমি কাকুর কাছে গেলাম। কাকুর তো নাই জগদ্দানে, ঠাকুর দেখে এলাম। একটা সাপু নাই, সেটা জোড়া সাপু না। সেটা দিনে রাতে রবির উদয় দেখে আসিলাম। বাগ বাজারে গেলে পরে বাঘে খাবে ধরে। দেখি থাকেন সেটা মদন মোহন অকুল মিত্রের ঘরে। উল্টোডাঙা দেখতে গিয়ে হারালাম জঞ্জাল। দেখি সোজা দিঘা ভর্তি আছে উল্টো ডিঙির খাল। ধারায় পড়ে ঘুরে ঘুরে বেড়াই হাটে মাঠে। একদিন দেখতে যাব নীল গাছটি নীলতলার ঘাটে। থিয়েটার রোডে গিয়ে দেখি থিয়েটার তো নাই। থিয়েটারের স্বাদ মেটালো দিলীপ কুমার ভাই। অনুকূল জীবনের গভীর সত্যের গল্পকার অনুকূল ব্যতিক্রমধর্মী গল্পের ভিতর অমর স্রষ্টা। বিশেষ করে ছোট গল্পে যার সৃষ্টিকর্ম অক্লান্ত, ছোট গল্পে একাত্ম হয়ে আছে আজ তার ব্যক্তিত্ব ও প্রতিভার স্বাক্ষর। বিধাতা বাঘের বড় উপদ্রব, মানুষ অস্থির হইয়া উঠিল। গরু বাছুর শেষে মানুষ পর্যন্ত বাঘের কবলে মারা পড়িতে লাগিল। সকলে তখন লাঠি সরকি বর্ষা বন্দুক বাহির করিয়া
বাঘটিকে মারিল। একটা বাঘ গেল, কিন্তু আরেকটা আসিল। শেষে মানুষ বিধাতার নিকট আবেদন করিল, ভগবান, বাঘের হাত হইতে আমাদের বাঁচাও। বিধাতা কহিলেন, আচ্ছা। কিছু পরে বাঘেরা আসিয়া বিধাতার দরবারে নালিশ জানাইল, আমরা মানুষের জ্বালায় অস্থির হইয়াছি, বন হইতে বনান্তরে পালাইয়া ফিরিতেছি, কিন্তু শিকারী কিছুতেই আমাদের শান্তিতে থাকতে দেয় না, ইহার একটা ব্যবস্থা করুন। বিধাতা কহিলেন, আচ্ছা। তৎক্ষণাৎ ন্যাড়ার মা বিধাতার নিকট আবেদন পেশ করিলেন, বাবা, আমার ন্যাড়ার যেন একটা টুকটুকে বউ হয়, দোহাই ঠাকুর, তোমায় 5 পয়সার সিন্নি দেব। বিধাতা কহিলেন, আচ্ছা। হরিহর ভট্টাচার্য মামলা করিতে যাইতেছিল। সে বিধাতাকে সম্বোধন করিয়া বলিল, আজীবন তোমার পূজা করে এসেছি, উপবাসে দেহ ক্ষীণ করেছি, শালা ভাইপোকে আমি দেখে নিতে চাই, তুমি আমার সহায় হও। বিধাতা কহিলেন, আচ্ছা। সুশীল পরীক্ষা দিবে, সে রোজ বিধাতাকে বলে, ঠাকুর পাশ করিয়ে দাও। আজ সে বলিল, ঠাকুর যদি স্কলারশিপ পাইয়ে দিতে পারো, 5 টাকা খরচ করে হরিণ দুধ দেব। বিধাতা কহিলেন, আচ্ছা। হরেন পুরকায়স্থ ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান হতে চায়। কালী পুরোহিতের মারফত সে বিধাতাকে ধরিয়া বসিল। 11টা ভোট আমার চাই। কালী পুরোহিত মোটা রকমের দক্ষিণা খাইয়া ভুল সংস্কৃত মন্ত্রে চোটে বিধাতাকে অস্থির করিয়া তুলিল, ভোটং দেহি, ভোটং দেহি, ভোটং দেহি। বিধাতা কহিলেন, আচ্ছা আচ্ছা। কৃষক হাত তুলিয়া কহিল, দেবতা জল দাও। বিধাতা কহিলেন, আচ্ছা। পীড়িত সন্তানের জননী বিধাতাকে প্রার্থনা জানাইল, আমার একমাত্র সন্তান, ঠাকুর কেড়ে নিও না। বিধাতা কহিলেন, আচ্ছা। পাশের বাড়ির খেন্তি পিসি উপরোক্ত মাতা সম্পর্কে বলিলেন, বিধাতা মগের বড় দেমা, নিত্য নতুন গয়না করে ধরাকে সরা জ্ঞান করছিল, ছেলে টুটি টিপে ধরে বেশ করেছে দয়াময়, মগিকে বেশ একটু শিক্ষা দিয়ে দাও তো। বিধাতা কহিলেন, আচ্ছা। দার্শনিক কহিলেন, হে বিধাতা, তোমাকে বুঝিতে চাই। বিধাতা কহিলেন, আচ্ছা। চীন দেশ হইতে চিৎকার আসিল, চাপাদিদের হাত হইতে বাঁচাও প্রভু। বিধাতা কহিলেন, আচ্ছা। বাংলাদেশ হইতে এক তরুণী ধরিয়া বসিল, কোন সম্পাদক আমার লেখা ছাপিতেছে না, প্রবাসীতে একটা লেখা ছাপাইতে চাই, রামানন্দ বাবুকে সদয় হইতে বলুন। বিধাতা কহিলেন, আচ্ছা। একটু ফাঁক করিতে বিধাতা পার্শ্বে উপবিষ্ট ব্রহ্মাকে জিজ্ঞাসা করিলেন, আপনার বাসায় খাঁটি সর্ষের তেল আছে? ব্রহ্মা কহিলেন, আছে। কেন বলুন তো? বিধাতা কহিলেন, আমার একটু দরকার, দেবেন কি? ব্রহ্মা বলিলেন, অবশ্য অবশ্য। ব্রহ্মার বাড়ি হইতে ভালো সর্ষের তেল আসিল। বিধাতা তৎক্ষণাৎ তাহার নাকে দিয়া গাঢ় নিদ্রায় অভিভূত হইয়া পড়িলেন। আজও পর্যন্ত ঘুম ভাঙে নাই। বিমল কর সম্ভ্রান্ত পরিবারে জন্ম, সাহিত্যের জন্য ছেড়েছিলেন রেলের চাকরি। লেখনী ছিল ক্ষুরধার। তার বিভিন্ন গল্প উপন্যাসে ফুটে উঠেছে সমকালীন সময়, সমাজ, রাজনীতি। তিনি বিমল কর, বাংলা সাহিত্যের অন্যতম নক্ষত্র। তিনি 2 বার আনন্দ পুরস্কার লাভ করেন। নোটিস, বিমল কর এক ভদ্রলোক একদিন গঙ্গার ধারে বসে আছে। এমন সময় দেখেন তার বাড়ির অনেকদিন কাজ করা চাকর সাদা জামা, সাদা
সাদা ধুতি আর মাথায় একটা টুপি পরে যাচ্ছে পাশ দিয়ে। ওর দিকে তাকিয়ে হেসে চলে যাবার সময়ই হঠাৎ সেই ভদ্রলোকের মনে পড়ল যে ওই চাকর তো বেশ কিছুদিন আগে মারা গেছে। ডাকলেন ওকে, বললেন, কিরে, তুই তো বেশ কিছুদিন হলো মারা গেছিস, আমি কি ঠিক দেখছি? চাকরটি বলল, ঠিকই দেখছেন বাবু, আমি এখন জমদূত। ওই যে লোকটি গঙ্গা স্নান করছে এক্ষুনি ডুবে যাবেন, ওকেই নিতে এসেছি আমি। ভদ্রলোক বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, জমদূতে এমন পোশাক কেন? ইয়ার্কি মারছিস? লোকটি উত্তর দিল, না, আসল জমদূতেরা এমনই পোশাক পরে। ভদ্রলোক বললেন, তুই তো আমার নুন খেয়েছিস অনেক দিন, আমার একটা উপকার করবি? চাকরটি বলল, বলুন। উনি বললেন, আমায় নিতে আসার কিছুদিন আগে আমায় বলে যাবে, বেশ কিছুদিন কাজ বাকি আছে আমার, তাহলে সেগুলি করে নিতে পারি। চাকরটি হেসে বলল, ঠিক আছে। কিছুক্ষণের মধ্যেই গঙ্গা স্নান করতে নামা সেই লোকটি জলে ডুবে মারা গেল এবং সেই চাকর তাকে নিয়ে চলেও গেল। তারপর দিন কাটে, বছর কাটে। গিন্নি বললেন, এই করো, ওই করো। ভদ্রলোক বললেন, এত তাড়া কিসে? দেখো, সব কাজ সেরেই আমি যাব। একদিন রাত্রে ভদ্রলোকের মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। দেখেন, মাথার কাছে সাদা জামা, ধুতি, মাথায় সাদা টুপি পরে সেই চাকর দাঁড়িয়ে আছে হাসি মুখে। ভদ্রলোক তাকে জিজ্ঞাসা করলেন, কিরে, কবে আসবি নিতে? বাকি কাজগুলো তাহলে শেষ করে নিয়ে এবার। চাকরটি তাকে হেসে উত্তর দেয়, আপনাকে নিতেই এসেছি বাবু, চলুন। ভদ্রলোক বেজায় রেগে গিয়ে বললেন, বেটা নেমু খারাপ, তোকে না বলেছিলাম আগে আমায় বলবি? চাকরটি বলে, আমার তো নিজে আসতে পারি না বাবু, নিয়মই নেই, কিন্তু আমরা নোটিশ পাঠাই। আপনি আগে যত খেতে পারতেন এখন তা পারেন, আগে যত স্পষ্ট দেখতে পেতেন এখন পান, কত রকমের ওষুধ খান আপনি, লাঠি নিয়ে হাঁটেন, একটুতেই হাঁপিয়ে পড়েন, এগুলি সবই নোটিশ বাবু, আমরা পাঠাই। আপনারা সেই নোটিশ পড়েন না আর দোষ দেন আমাদের। চলুন এখন। তারাপদ রায় বাংলার প্রসিদ্ধ কবি, ছোট গল্পকার ও প্রাবন্ধিক। বাংলা সাহিত্যে হালকা হাস্যরসের সাথে পরিমিত তিক্ত রস মিশ্রণে পারঙ্গম স্রষ্টা তিনি। তারাপদ রায়ের আত্মনেপদী বড় কঠিন নামকরণ হয়ে গেল সরস রচনার পক্ষে। মানে আত্মনেপদী শব্দটা চট করে কোনো অভিধানে পাওয়া যাবে না, বেশি মাথা টানিয়ে লাভ নেই। ব্যাপারটা সরাসরি সংস্কৃত থেকে এসেছে। গল্পটির মধ্যে একটা মজার মার প্যাচ আছে। শুরু করছি। বিষণ্ণ বদন, স্থূল দেহ, স্ফীত দর, সদা সর্বদা ঘরমুক্ত অশক্ত কলেবর এক রোগী গেছেন এক বড় ডাক্তারের কাছে। ডাক্তারবাবু রোগীকে চেনেন না, এই প্রথম দেখছেন তাকে, সুতরাং যা যা করার সবই করলেন। নাড়ি টিপলেন, জিভ দেখলেন, বুকে স্টেথোস্কোপ যন্ত্র লাগিয়ে মনোযোগ দিয়ে অন্তর্নিহিত আওয়াজ শুনলেন। তারপর প্রেসারের যন্ত্র দিয়ে রক্তচাপ যত্ন করে মাপলেন, খুব চেপে ধরে পেট টিপলেন। ছোট টর্চ লাইটের সূচিমুখ আলোক লিসা দিয়ে নাক, কান, গলার ভিতর যতটা দেখা যায় দেখলেন। রোগী এদিকে বলছে, ডাক্তারবাবু, আমার শরীর খুবই খারাপ, কিন্তু কি হয়েছে ঠিক ধরতে পারছি না।
ডাক্তারবাবু খুবই যত্নশীল, খুবই সাবধান। তিনি কোথাও খারাপ কিছু না পেয়ে আমার রোগীর পিঠে স্টেথোস্কোপ লাগালেন। ড্রয়ারের দেরাজ খুলে একটা কালো রবারের হাতুড়ি বের করে দুটো হাঁটুতে মারলেন রোগীর স্নায়ু চেতনার পরীক্ষার জন্য। কিন্তু ডাক্তারবাবু খারাপ কিছু পেলেন না। অতঃপর চিন্তিত ডাক্তারবাবু রোগীকে জিজ্ঞেস করলেন, আচ্ছা ঠিক বুঝিয়ে বলুন তো আপনার কি হয়েছে, কি শরীর খারাপ লাগে আপনার? শুকনো মুখে করুণ কণ্ঠে রোগী বললেন, কি বলবো ডাক্তারবাবু, মনে কোনো আনন্দ পাই না, সুখ নেই, সব সময় কেমন মন খারাপ, বিষণ্ণতা, কিছু ভালো লাগে না, মাথা সবসময় টিপ টিপ করে, শরীর ম্যাজ ম্যাজ করে, কোনো কাজে আনন্দ পাই না। ডাক্তারবাবু চিন্তিত মুখে ভ্রুকুঞ্চন করে রোগীর দিকে তাকিয়ে রইলেন। এ তো একেবারে মানসিক কেস, শরীরে আদি ব্যাধি কিচ্ছু নেই, সব মনে। এর কি প্রতিকার করবেন তিনি, কি প্রতিকার করতে পারেন? রোগীর স্বাস্থ্য যেমন মারাত্মক, গলার স্বরও মারাত্মক। সেই রকম মারাত্মক গলায় যথাসম্ভব খ্যাঁক করতে করতে রোগী তখনও বলে চলেছেন, কোনো কাজে আনন্দ পাই না, মনে আনন্দ নেই, কোনো ফুর্তি নেই, গতকাল ভালো করে প্রাণ খুলে হাসিনি। কথাটা শুনেই ডাক্তারবাবুর কেমন সম্বিত ফিরে এলো। ডাক্তারবাবু রোগীকে বললেন, আপনার অসুখে ঠিক কোনো চিকিৎসা নেই, কোনো ওষুধ বিশুধেরও দরকার হবে না, একটা পরামর্শ দিচ্ছি। এরপর একটু থেমে ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনি তারাপদ রায়ের নাম জানেন? রোগী বিষণ্ণ চোখে তার গোলমেলে কণ্ঠকে যতটা অস্ফুট করা যায় তাই করে সংক্ষিপ্ত উত্তর দিলেন, তা জানি। ডাক্তারবাবু বললেন, তাহলে তো ভালোই হলো, শুনুন আপনাকে একটা সুপরামর্শ দিচ্ছি। রোগী আকুল হয়ে জানতে চাইলেন, কি সুপরামর্শ? এই পরামর্শ পালন করলে মুখে হাসি ফুটবে, মনে আনন্দ হবে, জীবনে ফুর্তি আসবে। তাছাড়া ডাক্তারের মুখের কথা শুনে নিয়ে উত্তেজিত রোগী প্রশ্ন করলেন, তাছাড়া? রোগীর প্রশ্নে অনাবিল হেসে সহৃদয় চিকিৎসক মহোদয় বললেন, এতে ওষুধ বিশুদ্ধ ডাক্তার ভিজিটের খরচের চেয়ে অনেক কম। রোগী এবার আর নিজেকে সামলাতে পারলেন না, কোচ থেকে উঠে দাঁড়িয়ে বললেন, ডাক্তারবাবু বলুন এর জন্য আমাকে কি করতে হবে? ডাক্তারবাবু বললেন, প্রায় কিছুই না, একটু আগে বললেন তো তারাপদ রায়ের নাম জানেন, সেই তারাপদ রায়ের কথাই বলছি। রোগী করুণতর নয়নে বিষণ্ণতর ফ্যাস ফ্যাসে গলায় প্রায় যাত্রার বিবেকের সহযাত্রীর মতো মিনমিন করে বলল, তারাপদ রায়? ডাক্তারবাবু বললেন, হ্যাঁ তিনি আপনার একমাত্র ওষুধ, আপনি তারাপদ বাবুর লেখা পড়ুন। তারাপদ বাবুর লেখা কাণ্ডজ্ঞান, জ্ঞানভূমি এসব বই পড়ুন। আপনার বিদ্বান, বুদ্ধিমান, লেখাপড়া জানা আত্মীয় বন্ধু প্রতিবেশী যদি এতে হাসাহাসি করে তবে লুকিয়ে পড়ুন। এই সুপরামর্শ শুনে রোগী একদম চুপসিয়ে শুধু নিয়ম গলায় বললেন, তারপর? ডাক্তারবাবু বললেন, তারপর আর কি? তারাপদ রায় রচনা পড়ে আপনার মনে আনন্দ, মুখে হাসি, জীবনে ফুর্তি আর ধরবে না। সেই স্থূলদর স্ফীত দেহ, ভারী কণ্ঠ রোগী বললেন, ডাক্তারবাবু এটা সম্ভব হতে পারে না। অবাকিত ডাক্তারবাবু মুখে আর কোনো কথা খুঁজে না পেয়ে বললেন, কেন? ম্লানতম কণ্ঠে, বিষণ্ণতম মুখে, স্থূল দেহ, গর্ভাক্ত কলেবর রোগী বললেন, ডাক্তারবাবু আমি তারাপদ রায়। বীরেন্দ্রনাথ চক্রবর্তী। যে জানলা আজও বন্ধ আমার, এবারে তা যেন খুলতে পারি। যে রয়েছে শুয়ে ধূলিসজ্জায়, যেন হাতে ধরে তুলতে পারি। পিছনে যা আছে পিছনেই থাক, যেন পিছু ডাক ভুলতে পারি। তিনি বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে আবির্ভূত আধুনিক বাংলা কবিদের অন্যতম। উলঙ্গ রাজা তার অন্যতম বিখ্যাত কাব্যগ্রন্থ। 1974 খ্রিস্টাব্দে
সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। অমানুষ। শিম্পাঞ্জি, তোমাকে আজ বড় বেশি বিমর্ষ দেখলাম চিড়িয়াখানায়। তুমি ঝিলের কিনারে দারুণ দুঃখিত ভাবে বসেছিলে। তুমি একবারও উঠলে না এসে লোহার বন্যায়। চাপা কলা, বাদাম, কাবুলি ছোলা সব কিছু উপেক্ষিত ছড়ানো রইল। তুমি ফিরেও দেখলে না। দুঃখী মানুষের মতো হাঁটুর ভিতরে মাথা গুঁজে ঝিলের কিনারে শুধু বসেই রইলে একা। শিম্পাঞ্জি বিমর্ষ দেখল। কি দুঃখ তোমার? তুমি মানুষের মতো হতে গিয়ে লক্ষ লক্ষ বছরের সিঁড়ি ভেঙে এসেছিলে। তুমি মাত্র কয়েকটা সিঁড়ি টপকাবার ভুলে মানুষ হওনি। এই দুঃখে তুমি ঝিলের কিনারে বসেছিলে নাকি? শিম্পাঞ্জি, তোমাকে আজ বড় বেশি দুঃখিত দেখলো। প্রায় হয়েছিলে, তবু সম্পূর্ণ মানুষ হওনি। হয়তো সেই দুঃখে তুমি আজ দোলনায় উঠলে না। তুমি ছেলে বুড়ো দর্শক মজিয়ে অর্ধ মানবের মতো নানাবিধ কায়দা দেখালে না। হয়তো দেখনি তুমি, কিংবা দেখেছিলে দর্শকেরা পুরোপুরি বাদুড়ে কায়দায় তোমাকে টিটকিরি দিয়ে বাঘের খাঁচার দিকে চলে গেল। নবনীতা দেবসেন, তিনি ছিলেন এক প্রখ্যাত ভারতীয় লেখিকা ও শিক্ষাবিদ, যিনি কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক এবং সাহিত্য সমালোচনা সহ ৮০টিরও বেশি বই লিখেছেন। তিনি তুলনামূলক সাহিত্য ও কলা বিষয়ে পড়াশোনা করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণ করেন। সাহিত্য একাডেমি পুরস্কার, পদ্মশ্রী এবং অন্যান্য পুরস্কারে ভূষিত হওয়ার পাশাপাশি তিনি একটি সাহিত্য প্রতিষ্ঠানেও কাজ করেছেন। কি ব্যাপার নবনীতা, এদিকে কোথায়? এই যে একটু জোরহাটে প্রণাম করতে করতে বলি, আশীর্বাদ করতে করতে উনি বলেন শিবসাগরে। আমিও সেখানে, অসম সাহিত্য সবাই তো শিবসাগরে নয় তো, জোরহাটে। এটা হচ্ছে শুধু মেয়েদের অসম মহিলা সাহিত্য সম্মেলন। ওই একই প্লেনে যেতে হবে আমাদের। জায়গাটা গুয়াহাটি এয়ারপোর্ট লঞ্চ, সময় 1977 অক্টোবরের শেষ সপ্তাহ। হঠাৎ দেখা ডক্টর আশুতোষ ভট্টাচার্যের সঙ্গে। দুজনেই তখন সিকিউরিটি চেকিং এর ঘরে যাচ্ছে। কথা বলতে বলতেই চেকিং সারা, বেরিয়ে প্লেনের দিকে চললুম আমরা। অন্তরিক্ষে ঘোষণা হচ্ছে, এবার জোরহাটের যাত্রীরা প্লেনে উঠে পড়ুন। দমদম থেকে এসে ঘন্টাখানেক থেমেছিল গৌহাটিতে। প্লেন বদল করে জোরহাটের প্লেনে চড়তে হবে এবার। শিবসাগর যেতে হলে ওই জোরহাট দিয়ে। ডক্টর ভট্টাচার্যকে দেখে খুব আহ্লাদ হয়েছে। অত চেনা মানুষ পেলে কার না আহ্লাদ হয়। ডক্টর ভট্টাচার্যকেও দর্শকই মনে হচ্ছে না। প্লেনে উঠে পাশাপাশি বসে দুজনে গল্প জুড়ে দিলাম মনের আনন্দ। হঠাৎ খেয়াল হলো ও পাশে ভদ্রলোক এক দৃষ্টে আমার দিকে দেখছেন। কিরে বাবু, এত দেখা দেখি বাচ্চাটা কি? আমি কি ওনাকে চিনি? না না তো। তবে আরেকটু ভালো মনে হলো যে উনি তো দেখছেনই, আশেপাশে অন্যান্য যাত্রীরাও সকলে আমাদের দিকে এক নজরে তাকিয়ে আছেন। এ তো ভারী অভদ্র একটা প্লেন। ডক্টর ভট্টাচার্য শুক্লকেশ, সৌম্য দর্শন, বয়স্ক ভদ্রলোক, যার সঙ্গে কথা বলুন না কেন তাকে কখনো বেমানান লাগতে পারে না। এত হাঁ করে দেখার কি হলো? আমার দিকেও এভাবে কটমট করে চেয়ে থাকার কিছু নেই তো। তবে অন্য কোনো কারণ বোধ হয় আছে। বড্ড বেশি জোরে জোরে গল্প করা হয়ে যাচ্ছে কি? প্লেনটা যেন আমার পৈতৃক ভিটে। সবিনয়ে ভদ্রলোককে বলি, সরি, বড্ড জোরে জোরে কথা বলছি না। ভদ্রলোক যেন অকলে কুল পেয়েছেন,
এমন ভাবে বলে উঠলেন, শুনুন সে কথা হচ্ছে না, কিন্তু আপনারা দুজনে বোধহয় জোরহাটে যাচ্ছেন। আগে হ্যাঁ, সবই নয় বলি, এই প্লেনটা তো দমদম যাচ্ছে কিনা তাই ভাবছিল। দমদম এবার দৈত্য কণ্ঠে আর্তনাদ, হ্যাঁ হ্যাঁ দমদম দমদম। প্লেন চলতে সব লোক গাঁ গাঁ করে উঠল, নেমে যান নেমে যান, এ প্লেন নয়। আশুতোষ বাবু আর আমি তো অবাক, কিন্তু এই প্লেনই তো পাঠিয়ে দিয়েছে আমাদের। না না না, এটা নয়, ও পাশে আরেকটা আছে, ওই দিকে নেমে যান, দৌড় লাগান, ছেলেদের বোধ হয়। হুড়মুড় দুড়মুড় করে নেমে তো পড়ি, দুজনের হাতে ছোট্ট সুটকেস, তাই সমস্যা নেই। তারপরে দে ছুট ছুট। ডক্টর ভট্টাচার্যের বয়স হলেও ভালোই দৌড়াতে পারেন দেখা গেল। অদূরে একটা পুঁটি মাছের মতো এরোপ্লেন, আদরের বেড়াল ছানার মতো গুড়গুড় 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 করছে, সামনের পাখাটা বাই বাই করে ঘুরছে শুরু করেছে। এই ও, এ কি জোরহাটের প্লেন? জোরহাট জায়গা তো, রোককে রোককে, চেনে না হে। দুজনে যখন ধ্বনিতে দিতে দিতে ঊর্ধ্বশ্বাসে গিয়ে ফেললুম উড়ুকুপ পুঁটি মাছ। ছোট্ট ছোট্ট কটা সিঁড়ি বেয়ে দেখি দুটো মাত্র খালি সিট আছে, প্লেন ভর্তি। হাঁপাতে হাঁপাতে তো বসে পড়েছে দুজনে। বসবা মাত্র ইউনিফর্ম পরা একজন স্মার্ট ভদ্রলোক কোথা থেকে উদয় হয়ে গট গট করে তেড়ে এসে আমাদের প্রীতি সম্ভাষণ জ্বালালেন প্রায় বনলতা সেদিনের মতো ভাষায়। এতক্ষণ কোথাও ছিলেন, পাখির বাসা নয়, বাঘের গুহার মতো চোখ। মানে ওই ভুল প্লেনে উঠেছিলাম আর কি, আর একটু হলেই। এরকম খালি নবনীতা দেব সেনে লিখতে পারেন। আমরা আরেকজন বিখ্যাত মহিলা লেখিকার লেখা থেকে পড়ব, সেটা আপনারা খুবই উপভোগ করবেন। লীলা মজুমদার। তার জন্ম রায় পরিবারের গড়পাড় রোডের বাড়িতে, সুকুমার রায়ের অত্যন্ত বোন। তার প্রথম গল্প লক্ষ্মী ছাড়া 1922 সালে সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়। 1936 থেকে 1995 অব্দি সাম্মানিক সহ সম্পাদক হিসেবে সন্দেশ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। অসংখ্য পুরস্কারে ভূষিত হন। তার প্রথম আত্মজীবনী আর কোনোখানে জন্য 1969 খ্রিস্টাব্দে রবীন্দ্র পুরস্কার পান। যদি হয় ঘোষ গল্পের আসর, আর সে আসরের মধ্যমণি লীলা মজুমদার, তবে বিষয় যাই হোক না কেন সবসময় তা আনন্দ, কৌতুক, মধুর ও ভাবনায় গভীর। আজ তাকে স্মরণ করি, তাকে স্মরণ করে তারই কিছু মজার গল্প। বাঙালিদের মতো নামের এত বৈচিত্র্য বোধহয় আর কোনো জাতি বিশেষের মধ্যে দেখা যায় না। সেই নামের বাহার নিয়ে আজ তার গল্প। আমার মার একজন সহপাঠিনীর নাম ছিল সদা সরল হাসি, তার বোনের নাম ছিল শত দলবাসী। আমার বন্ধু মীরা দাশগুপ্ত চেনা কারো নাম ছিল বিরাট বক্ষ ধ্বজ বাগচি, ভাইয়ের নাম ছিল কিরিটি বক্ষ কীর্তি ধ্বজ বাগচি। আমি বিশ্বাস করলেও এসব হলো কি শোনা কথা। নামের বাহার কত বলব। কোখের কলেজের প্রাক্তন স্মরণীয় অধ্যাপকার নাম ছিল শ্যাম সোহাগিনী এমিলি রানীবালা ঘোষ, সবাই ডাকত রানীদি। অমন চমৎকার মানুষ কম দেখেছি। যতদূর মনে পড়ে তারই মুখে শুনেছিলাম যে তারা বিশিষ্ট খ্রিস্টান হলেও তার ঠাকুমার প্রথম নামটি রেখেছিলেন। তার মনে কেউ কষ্ট দিতে চাই না। তবে সবচেয়ে চিত্তাকর্ষক হলো আমার জ্যাঠামশাইয়ের ছেলে মেয়েদের ডাক নাম। সেসব শুনে লোকজন তাজ্জব বনে যেত। 3টি সুপুত্র, 9টি রূপসী কন্যা। বড় মেয়ের ভালো নাম সুরবালা, তিনি কবি দ্বিজেন্দ্রলাল রায়ের স্ত্রী, অকালে মারা যান। সেজন্য নাম স্নেহলাল। অঙ্ক নিয়ে ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েট, ডাকনাম এক্কা। নদিদি হলেন পরমা সুন্দরী রাধা রানী, বিখ্যাত বাঘ শিকারী ব্যারিস্টার কুমোদ চৌধুরীর স্ত্রী, তার নাম খুনু। তারপর বুড়ি, সে নামের কোনো মোহ নেই।
তারপর গুজ্জু, বিল্লি, ঢাকু, ফুচাং এবং কুই। 3 সুপুত্র হলেন ভাদু, তকু, ভ্যাংচা। এরকম ডাকনাম যার মাথা থেকে বেরিয়েছিল তাকে একটা জাতীয় পুরস্কার নিঃসন্দেহে দেওয়া উচিত ছিল। তবে সেখানে পাবার লোক থাকলেও দেবার লোক ছিল না। কানে শুনতে ভালো লাগে সেই নামই তো যথেষ্ট। প্রেমেন্দ্র মিত্র তার এক নাতনির নাম রেখেছিলেন টিয়া। কেউ বলেছিলেন শুনতে মিষ্টি কিন্তু কোনো মানে হয়। তখন প্রেমেনবাবু একটি মোক্ষম কথা বলেছিলেন, মিষ্টি শোনালেই তো যথেষ্ট, তাছাড়া মানেও আছে। টিয়া মানে আমাদেরই টিয়া, তার বেশি আর মানের কি দরকার? ডাকনামের বেলায় অনেক সময় মানের দরকার বোধ হয় না। টুম্পা, মিমি, বুবলান, গামসুটি বললেই যে এক একটা মিষ্টি মিষ্টি মুখ মনে পড়ে যায়, সেই তো যথেষ্ট। শেষ করার আগে আমার দেওর ভ্যাংচার বিষয়ে একটা গল্প না বললে এটা অসম্পূর্ণ থাকবে। হয়েছিল কি, ভ্যাংচার সমবয়সী ভাগ্নি মায়ার সঙ্গে স্বনামধন্য সুরেন বাড়ুজ্যের ছেলের বিয়ে হয়েছিল। দুটো পরিবারের মধ্যে একটা বন্ধুত্বের সম্বন্ধ ছিল। কোনো একটা উপলক্ষে সুরেন বাড়ুজ্য এসেছে, ভ্যাংচা দেখাশোনা করছেন। উনি তাকে থেকে থেকে মাই ডিয়ার ল্যাংচা বলে সম্বোধন করছেন। কতক্ষণ আর সহ্য করা যায়? শেষটায় মরিয়া হয়ে ভ্যাংচা বলল, স্যার আমার নাম ল্যাংচা নয়, ভ্যাংচা। সুরেন বাড়ুজ্যে 2 চোখ কপালে তুলে বললেন, ও ইজ দ্যাট অ্যান ইমপ্রুভমেন্ট? আমাদের এখানেই সমাপ্তি। আমি সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে তারা ভীষণ ব্যস্ত কিন্তু আমার এক ডাকে সাড়া দিয়েছে। সবাই বলি, ডালিয়া, কণা, অনুশীলা, ঝুমা, সব ডাক নামেই চিনি। শ্রীমতী, দুজন হিরোদের পরে, শিলা, মুন্নি, শেলি, বাবি, বৈশালী, আর আমাদের দুই মানিক্য, মণিমাণ, বাপ্পা ও ঘনা। সবাইকে অশেষ ধন্যবাদ। সবাই একসাথে
3 घंटे का जगह मैं 3 घंटे का जगह 1.5 घंटा बोल तो ये है इसमें 3 घंटे का जगह है एक साल का हेलो থ্যাংক ইউ সুপ্রিয়া দি। আর সুপ্রিয়া দির জন্য আমাদের পুরো বলো যাই বলো এভারগ্রিন, সুপ্রিয়া দির জন্য আমরাও এভারগ্রিন, এবং আমরাও সবাই বাচ্চাদের মতো কখন কি পাঠ পাবো এবং করব এবং শোনাবো, ঘাড়ে ধরে শোনাবো সকলকে, এটা আমরা খুব এনজয় করি। থ্যাংক ইউ এভরিবডি। শুভ রাত্রি।